So, hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো রাইটিং টাস্ক 1 ম্যাপ। ম্যাপটা খুব একটা বেশি এক্সামে না আসলেও এখন রিসেন্টলি কিছু কিছু এক্সামে এই ম্যাপটা আসছে। অনেকেই ভাবে ম্যাপ পুরাতন এক্সামে আসতো, এখন আসে না, এই জন্য ম্যাপ করে না, তারা ম্যাপের উপর গুরুত্বই দেয় না। বাট করা উচিত, ম্যাপ অনেক ইম্পর্টেন্ট। যদি আপনাদের একটা ম্যাপ চলে আসে আপনারা কি করবেন তখন? ম্যাপের স্ট্রাকচারও এক, অন্য গ্রাফগুলোর মতো ম্যাপের স্ট্রাকচার এক, বাট যদি না জানেন কিভাবে লিখতে হয় তাহলে কিন্তু আপনাদের স্কোর কম হবে। আপনারা লিখে অবশ্যই আসবেন, বাট স্কোর কম হবে। এই জন্য আমাদের অবশ্যই উচিত ভালোভাবে শিখে যাওয়া। যে কোনো কোশ্চেন আসুক, ম্যাপ আসুক, গ্রাফ আসুক, পাইচার্ট আসুক, যাই আসুক, আমরা যাতে ভালোভাবে অ্যান্সার করতে পারি, এজন্য আমাদের ভালোভাবে প্রত্যেকটা টপিক শেখা উচিত। তো শুরু করা যাক। আন্ডারস্ট্যান্ডিং দি ম্যাপ। আগে ম্যাপটা বুঝুন, কি দরকার, ম্যাপে কি থাকে, ম্যাপে আমাদের কি করতে বলবে। ইউ মাইট নিড টু ডিসক্রাইব চেঞ্জেস ইন টু ম্যাপস। দুইটা ম্যাপের ভেতরে কি কি পরিবর্তন হয়েছে এগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে। দুইটা ম্যাপের ভেতরে কেমন, দুইটা ম্যাপ ধরেন এ এবং বি, দুইটা ম্যাপ আছে, তাহলে এ ম্যাপ হবে পাস্ট অথবা প্রেজেন্টের এবং বি ম্যাপ হবে প্রেজেন্ট অথবা ফিউচারের। এ ম্যাপ যদি হয় পাস্টের, বি ম্যাপ হবে প্রেজেন্টের, এবং এ ম্যাপ যদি হয় প্রেজেন্টের, বি ম্যাপ হবে ফিউচারের। আমাদের দুইটা ম্যাপের ভিতরে কম্পেয়ার করতে হবে। Your task is to explain what is the difference between two maps. দুইটা ম্যাপের ভিতরে কি কি পার্থক্য আছে, দুইটা ম্যাপের ভিতরে ডিফারেন্সেস, হোয়াট ইজ নিউ, দুইটা ম্যাপের ভিতরে কোনটা নতুন পরিচয় করানো হয়েছে, কোনটা নতুন আনা হয়েছে এবং কোনটা পরিবর্তন হয়নি, সেগুলো আমাদের বর্ণনা করতে হবে। স্ট্রাকচার অফ ম্যাপ। স্ট্রাকচার অন্যগুলোর মতোই সেম। ফার্স্টে ইন্ট্রোডাকশন, এরপরে আসবে ওভারভিউ, এরপরে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। আমরা চলে যাই ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন আমাদের কি করতে হবে? একটা বিষয় কি, যে ম্যাপের ইন্ট্রোডাকশন সব থেকে ছোট হয়ে থাকে। ম্যাপের ইন্ট্রোডাকশনের ভেতরে লেখার মতো এত কিছু নাই। অন্যগুলোতে যেমন আমাদের নাম লেখার সুযোগ আছে, যে 6টা দেশ থাকলে আমরা ইন্ট্রোডাকশনের ভিতরে 6টা দেশের নাম লিখে দিতে পারি। এতে কি হয়, ইন্ট্রোডাকশনটা অনেকটা বড় দেখা যায়। বাট এখানে তো সেই সুযোগ নেই। দুইটাই ম্যাপ, একটা প্রেজেন্ট আর একটা পাস্টের। আমাদের টাইম পিরিয়ডটা বলা লাগবে, টাইম পিরিয়ড আমরা বলতে পারি, বাট এতে তো বেশি কিছু লেখার নেই, এই জন্য ম্যাপের ইন্ট্রোডাকশন সব থেকে ছোট হয়ে থাকে। স্টার্ট বাই প্যারাফ্রাইজিং দি কোশ্চেন। আমাদের প্রথমে কোশ্চেনটা প্যারাফ্রাইজ করতে হবে। মেনশন দি ম্যাপ ইলাস্ট্রেটস, হোয়াট দি ম্যাপ ইলাস্ট্রেটস, ম্যাপটা কী দেখাচ্ছে, কোন অবস্থান, কোন জায়গা, কোন টাইম পিরিয়ড, ইনক্লুডিং দি লোকেশন, টাইম পিরিয়ড, এই সকল কিছু কিছু আসবে ইন্ট্রোডাকশনে। এরপর আসে ওভারভিউ। ওভারভিউটা কি? ওভারভিউটা আমি এর আগেও অনেকবার বর্ণনা করেছি, বাট কেউ যদি নতুন এসে থাকেন, নতুন দেখছেন, তাদের জন্য বলি, ওভারভিউতে আমাদের কি করতে হবে, পুরো পুরো রাইটিং টাস্কটাই আমরা যেটা বর্ণনা করব সেটার একটা সংক্ষিপ্ত ধারণা। যেমন পুরো প্যাসেজটা আমরা কী নিয়ে, এটা কিছুটা সাব হেডিংয়ের মতো, যে সাব হেডিংটা পড়লে আমরা যেমনটা পুরো প্যাসেজের বর্ণনাটা বুঝতে পারি, পুরো প্যাসেজে কী নিয়ে আলোচনা করবে সেটা বুঝতে পারি, তেমনি ওভারভিউটা পড়লে আমাদের পুরো রাইটিং টাস্কটা কী নিয়ে আলোচনা করব, কী বলবো, সবটা বোঝা যাবে। এমনভাবে ওভারভিউ লিখতে হবে। প্রোভাইড এ সামারি অফ দি মেইন চেঞ্জেস। মেইন যে পরিবর্তনগুলো সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। হাইলাইট সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস, মূল যে পরিবর্তন, সবথেকে বড় বড় যে পরিবর্তনগুলো সেইগুলো দেখাতে হবে, সবথেকে বড় বড় পরিবর্তনগুলো উল্লেখ করতে হবে। নিউ এডিশন, নতুন যেগুলো সংযুক্ত হয়েছে, নিউ এডিশনস, সেগুলো বর্ণনা করতে হবে। রিমুভালস, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এবং স্ট্রাকচারাল চেঞ্জেস, যদি স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে থাকে। অনেক ক্ষেত্রে স্ট্রাকচারাল চেঞ্জেস হয় না, স্ট্রাকচারটা সেম থেকে ভিতরের জিনিসগুলো পরিবর্তন হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি পরিবর্তন স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে থাকে তাহলে অবশ্যই বর্ণনা করতে হবে স্ট্রাকচারাল চেঞ্জেস। এরপরে আসি বডি প্যারাগ্রাফ 1। ডিসক্রাইব দি চেঞ্জেস অফ ওয়ান সাইড।
বডি এই আমি যেমনটা আগে বলেছি যে ম্যাপ রাইটিং টাস্ক 1-এ কী করতে হবে, গ্রুপ তৈরি করা লাগবে। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদাভাবে গ্রুপ তৈরি করা লাগবে। ম্যাপের গ্রুপ তৈরি করব কীভাবে, সাইড ভাগ করে। বডি প্যারাগ্রাফ 1-এ একটি সাইড নিয়ে আলোচনা হবে, বডি প্যারাগ্রাফ 2-তে একটি সাইড নিয়ে আলোচনা করা হবে। যেমন বডি প্যারাগ্রাফ 1-এ আমরা লেফট সাইড, বডি প্যারাগ্রাফ 2-তে রাইট সাইড, বডি প্যারাগ্রাফ 1-এ বটম সাইড, বডি প্যারাগ্রাফ 2-তে আপার সাইড। এভাবে সাইড ভাগ করে আমাদের আলোচনা করতে হবে। এবং এর ভিতরে আরেকটা বিষয় কি, ফোকাস অন মেজর অ্যাডিশনস। সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো, মানে সবথেকে বড় বড় যেগুলো পরিবর্তন, সব দেখার মতো, যেগুলো আগে চোখের সামনে যেগুলো বেঁধে যাবে, সেই পরিবর্তনগুলো কিসে আসবে, বডি প্যারাগ্রাফ 1-এ আসবে। এরপরে বডি প্যারাগ্রাফ 1-এর স্ট্রাকচার কী হবে, প্রথমে আসবে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে যে পরিবর্তনগুলো হয়েছে, যে পাশ থেকে আমরা শুরু করছি সেই পাশটাই আসবে টপিক সেন্টেন্স, যেখান থেকে আমাদের শুরু। এরপর আসবে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে আমাদের যেটা শুরু সেটা তো বর্ণনা দিতে হবে যে এটা আগে এই জায়গাটায় অন্য কিছু ছিল, তার পরিবর্তে অন্য আরেকটা কিছু নিয়ে আসা হয়েছে। আগে এইখানে একটা স্কুল ছিল, স্কুলটা ভেঙে দিয়ে হসপিটাল তৈরি করা হয়েছে, এমন সেটা এক্সপ্লেইন করা লাগবে। এরপর আসবে লিঙ্কিং সেন্টেন্স। আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফের সাথে লিঙ্ক করা লাগবে ফার্স্ট ওয়ানের। এটা দিয়েই আমাদের বডি প্যারাগ্রাফ 1 শেষ। এবার আসে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2-তে কী আসবে, অন্য সাইডের আমরা বডি প্যারাগ্রাফ 1-এ যে সাইড নিয়ে ডেসক্রাইব করেছি তার বিপরীত সাইড আমরা ডেসক্রাইব করব কিসে, বডি প্যারাগ্রাফ 2-তে। হাইলাইট স্ট্রাকচারাল মডিফিকেশন, যদি স্ট্রাকচারাল মডিফিকেশন হয়ে থাকে। এটা আমি আবারও বলছি, সব জায়গায় হয় না, যেখানে স্ট্রাকচারাল বডি মডিফিকেশন হয়ে থাকে সেখানেই এটার দরকার। নিউ ফ্যাসিলিটিস, নতুন যে ফ্যাসিলিটিসগুলো, সুযোগ সুবিধাগুলো আনা হয়েছে সেগুলোর বর্ণনা করতে হবে। যেমন আগে একটা শহরে কিছু স্কুলের পরিবর্তে আমরা সেখানে হসপিটাল বসিয়েছি, আরও অন্যান্য পরিবর্তন বসানো, এগুলো কি পরিবর্তন করা হয়েছে, বাট নতুন কোনো সুযোগ সুবিধা আনা হয়েছে কিনা সেইটা বসাতে হবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ। নতুন কোনো সুযোগ সুবিধা বলতে কি বোঝায়, যেমন আগে কোনো লাইব্রেরি ছিল না একটি শহরে, নতুন একটি লাইব্রেরি আনা হয়েছে অন্যদের প্রয়োজনের কথা চিন্তা করে, এটা হলো নিউ ফ্যাসিলিটি। অ্যান্ড আনচেঞ্জড থিংস, এবং যে বিষয়গুলো অপরিবর্তিত রয়ে গেছে, যে সকল বিষয়গুলো আগেও ছিল এখনও আছে, সেগুলো আনচেঞ্জড থিংস। এবার বডি প্যারাগ্রাফ 2-এর স্ট্রাকচার কেমন হবে, প্রথমে আসবে টপিক সেন্টেন্স, এরপর আসবে এক্সপ্লেনেশন। আমাদের আর তো কোনো লিঙ্কিং সেন্টেন্সের দরকার নেই, কারণ আমাদের এরপরে আর কিছু আসবে না। কনক্লিউশনের আমাদের কোনো প্রয়োজন নেই। কনক্লিউশনটা তখনই প্রয়োজন হয় যখন আমাদের নিজেদের যে মনোভাব বা আমাদের যে পরামর্শ সেটা যখন চাওয়া হবে, তখন আসবে কনক্লিউশন। বাট রাইটিং টাস্ক 1-এ তো আমাদের কোনো মতামতের দরকার নেই, এজন্য রাইটিং টাস্ক 1-এ এসবের প্রয়োজন নেই। রাইটিং টাস্ক 2-তে কনক্লিউশনের দরকার হয়, রাইটিং টাস্ক 1-এ কনক্লিউশনের প্রয়োজন নেই। একটা এক্সাম্পল কোশ্চেন দেখি। এটা হলো গ্রেন্স পার্ক 1920। এখানে সামনে আছে আর্নল্ড অ্যাভিনিউ এবং এই পাশে এলডন স্ট্রিট। আমরা এর মাঝে একটি বড় ফাউন্টেন আছে, দুই পাশে দুইটা এন্ট্রেন্স এবং এখানে তিনটা রোজ গার্ডেন, পাঁচটা সিটস এখানে 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 পাঁচটা সিটস, দুইটা এন্ট্রেন্স এখানে আছে, এখানে একটা স্টেজ ফর মিউজিশিয়ানসদের জন্য একটি মঞ্চ আছে, এখানে একটা নতুন বিষয়, এটা গ্লাস হাউস আছে, এখানে পন্ড ফর প্লান্টস, পানির গাছগুলোর জন্য একটি পুকুর আছে ছোট। এবার গ্রেন্স পার্ক টুডে, এটা ছিল 1920 সালে এবং এটা আজকে। এখানে আর্নল্ড এভিনিউ, এটা সেম আছে। আর্নল্ড এভিনিউ তো সামনের রাস্তাটা, এলডন স্ট্রিট এটা পেছনের রাস্তা, এটা এলডন স্ট্রিটও সেম। এখানে দুইটা এন্ট্রেন্স, যা দরকার ছিল সেটা আছে, এন্ট্রেন্স দুইটা সেম আছে। এখানে একটা রোজ গার্ডেন, যেটা আগেও ছিল এখনও আছে। এখানে যে মঞ্চটা ছিল সেটাকে কি করা হয়েছে, অ্যাম্পি থিয়েটারে রূপান্তরিত করা হয়েছে এবং 5টা সিট ছিল, সে 5টা সিটকে রূপান্তর করে 4টা সিট এখন বসানো হয়েছে মাঝখানে। ফাউন্টেনটা, ঝর্ণাটা উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে একটা রোজ গার্ডেন এসেছে, বড় আকারে চৌকোনা রোজ গার্ডেন। এখানে ক্যাফে এসেছে, এটা নিউ।
এখানে ওয়াটার ফিচার এটা নিউ, চিলড্রেন্স পার্ক এরিয়া এটাও নিউ, চিলড্রেন্স এরিয়া। এবং এখানে আরেকটা নতুন বিষয় পরিচয় করানো হয়েছে, এন্ট্রেন্স আন্ডারগ্রাউন্ড কার পার্ক। এখানে আরেকটা এন্ট্রেন্স, কিসের জন্য? আন্ডারগ্রাউন্ড কার পার্কের জন্য একটি এন্ট্রেন্স। তো আমরা পুরোটা বুঝতে পারছি এখানে কি কি পরিবর্তন হয়েছে। আগে তিনটা রোজ গার্ডেন ছিল, এখন 2টা রোজ গার্ডেন। মঞ্চটাকে অ্যাম্পি থিয়েটার করা হয়েছে, এন্ট্রেন্সটা সেম আছে, সিটস 5টা ছিল সেটা 4টা করা হয়েছে। একটা নতুন ক্যাফে এসেছে, ওয়াটার ফিচার পন্ডটাকে ওয়াটার ফিচারে পরিবর্তন করা হয়েছে, এবং চিলড্রেন্স প্লে এরিয়া নতুন এসেছে। এখানে বলে রাখি, ক্যাফেটা হলো নিউ ফ্যাসিলিটি, নতুন সুযোগ সুবিধার ভেতর পড়ে। চিলড্রেন প্লে এরিয়া নিউ ফ্যাসিলিটি, এখানে এটা নতুন কিছু নয়, মানে এগুলো নতুন বাট এটা অন্যটার পরিবর্তে এসেছে। এবার আসি ইন্ট্রোডাকশন। দি ম্যাপ দ্যাট হ্যাজ বিন গিভেন depicts Park layout in 1920 and its current configuration. এটার 1920 সাল এবং বর্তমান রূপান্তর দেখানো হয়েছে। শোয়িং চেঞ্জেস ইন ফ্যাসিলিটিস অ্যান্ড ডিজাইন, এর ডিজাইনের পরিবর্তন হয়েছে এবং ফ্যাসিলিটিসের যে সকল পরিবর্তন হয়েছে সেটাই এখানে বলা হয়েছে। এখানে কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তন হয়নি, এটার স্ট্রাকচার আগেও যা ছিল সেম আছে। সো এখানে স্ট্রাকচারটা উল্লেখ করা হয়নি, যা যা পরিবর্তন হয়েছে, যে সময়ের কথা বলা হয়েছে, যে বিষয় পরিবর্তন হয়েছে, চেঞ্জেস ইন ফ্যাসিলিটিস অ্যান্ড ডিজাইন। সো এই দুটো বিষয়ের পরিবর্তন হয়েছে। এটা টাইম পিরিয়ড, এটা গ্রেন্স পার্ক, লোকেশন, এই সকল বিষয় আসবে ইন্ট্রোডাকশনের ভেতরে। এটা চলে গেল আমাদের ইন্ট্রোডাকশন। এবার আসি ওভারভিউ। ওভারঅল গ্রেন্স পার্ক হ্যাজ বিন মডার্নাইজড। কী করা হয়েছে? মডার্নাইজ করা হয়েছে, আধুনিক বানানো হয়েছে। উইথ দি অ্যাডিশন অফ ভেরিয়াস রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, অনেক কিছু বিনোদনমূলক ফ্যাসিলিটি দিয়ে এই পার্কটাকে মডার্নাইজেশন করা হয়েছে। সো তার মানে আমাদের পুরো ওভারঅলে বোঝা যাচ্ছে যে এখানে কী করা হয়েছে, মডার্নাইজেশন করা হয়েছে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস দিয়ে, বিনোদনমূলক ফ্যাসিলিটিস নিয়ে এসে। রিপ্লেসমেন্ট অফ ওল্ডার স্ট্রাকচারগুলোকে রিপ্লেস করা হয়েছে, যেমন সেই স্টেজটাকে এমপি থিয়েটারে রূপান্তর করা হয়েছে। ফাউন্টেনটার পরিবর্তে পন্ডের পরিবর্তে কী এসেছে? ওয়াটার ফিচার। এই সকল রিপ্লেসমেন্ট অফ ওল্ডার স্ট্রাকচারগুলোর পরিবর্তন করা হয়েছে। এবার আসি বডি প্যারাগ্রাফ 1। আমি যেমনটা বলেছি যে সাইড ভাগ করতে হবে, একটি সাইড আমরা বডি প্যারাগ্রাফ 1-এ ডিসক্রাইব করব এবং একটি সাইড বডি প্যারাগ্রাফ 2-তে। আমরা বডি প্যারাগ্রাফ 1-এ কোন সাইডটা নিয়েছি? লেফট অ্যান্ড সেন্টার, বাম এবং মধ্যখানের অংশটা। তো প্রথমেই আমাদের একটা টাইম পিরিয়ড দিয়ে, এটা আপনারা অন্য কিছু দিয়ে শুরু করতে পারেন, বাট টাইম পিরিয়ড দিয়ে আমার শুরু করাটা বেটার মনে হয়েছে। ইন 1920 Grange Park's center was dominated by a large fountain, which has been now replaced by a rose garden with seats surrounding it. আগে আমাদের মাঝখানে কী ছিল? একটি বড় ফাউন্টেন ছিল, ঝর্ণা ছিল, যেটার পরিবর্তন করে আমাদের কী আনা হয়েছে? রোজ গার্ডেন, এবং যার চারিপাশে সিটস রয়েছে। দিস চেঞ্জেস রিফ্লেক্টস এ শিফট টুয়ার্ডস মোর সিনিক এরিয়া ফর রিল্যাক্সেশন। এটা কি করেছে? রিল্যাক্সের জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করেছে। এই ধরনের সেন্টেন্স ইউজ করার কারণ হলো ম্যাপে কিন্তু ডিসক্রাইব করার মতো ইনফরমেশান খুব একটা থাকে না। দুইটা ম্যাপের ভিতরে সামান্য কিছু পরিবর্তন হয় এবং কিছু অপরিবর্তিত থেকে যায়। এই সকল বিষয় নিয়ে আমাদের আলোচনা, যেটা সম্পূর্ণটা লেখার পরেও কিন্তু প্যাসেজ আপনার যে ওয়ার্ড কাউন্ট সেটা 150 নাও হতে পারে। এর কারণে কিছু এমন সেন্টেন্স ইউজ করতে হবে যেটা আপনাদের রাইটিংটাকে আরও সুন্দর করে তুলবে এবং আমাদের ওয়ার্ড কাউন্টটা পুরো করবে। চেঞ্জেস রিফ্লেক্ট টেস্ট, এটা আমাদের প্রয়োজন ছিল না, বাট আমরা ইউজ করেছি। এমন কিছু সেন্টেন্স ইউজ করতে হয়। টু দি লেফট অফ দি রোজ গার্ডেনের লেফট সাইডে বাম পাশে কী ছিল? দি অরিজিনাল স্টেজ ফর মিউজিশিয়ানস, যে স্টেজ মিউজিশিয়ানদের জন্য যে মঞ্চটা ছিল সেটা কি করা হয়েছে? ট্রান্সফর্মড ইন্টু এ অ্যাম্পি থিয়েটার, which now offers a dedicated space for concerts. এখন কনসার্টের জন্য স্পেস, এই কনসার্টের জন্য স্পেস, এই সকল বিষয় কিন্তু ছিল না। এখন একটা
এমপি থিয়েটার মানে তো সেটা কনসার্টের কাজে লাগবে, এটা আমরা জানি। আমাদের নিজেদের নলেজ থেকে এটা লিখতে হবে। এবং মেকিং মোর সুইটেবল ভেন্যু ফর লার্জার গ্যাদারিংস অ্যান্ড পারফর্মার্স, অনেক বড় একটি জায়গা সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যেমনটা ছিল রোজ গার্ডেন, সিটস, এইসব দিয়ে জায়গাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছিলো, যার পর এখন এমপি থিয়েটারের কারণে বসার জায়গা হয়েছে, অনেক একটা লার্জ এরিয়া ফাঁকা হয়ে গেছে, যার কারণে একটা বড় গ্যাদারিং এবং পারফরমেন্সের জন্য একটি জায়গা সৃষ্টি হয়েছে। Additionally, the sitting area on the left side has been retained but now surrounds the new amphitheater instead of a standalone stage. Body paragraph 2, আমরা বডি প্যারাগ্রাফ 1-এ যেটা কি করেছি, মাঝখানে এবং বাম পাশের অংশটা ডেসক্রাইব করেছে, এবং এবার আসছে বডি প্যারাগ্রাফ 2। এটাই আমরা কোনটা কভার করব, রাইট সাইড অ্যান্ড বটম সাইড, ডান পাশ এবং নিচের অংশ। অন দি রাইট সাইডে কি আছে, দি পার্ক দেয়ার ইউজ টু বি এ গ্লাস হাউস, যেখানে একটি গ্লাস হাউস ছিল সেখানে কি করা হয়েছে, হুইচ হ্যাজ বিন রিমুভ টু মেক স্পেস ফর ক্যাফে, একটি ক্যাফে তৈরি করার জন্য গ্লাস হাউসটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আগে যেখানে গ্লাস হাউস ছিল সেটা রিমুভ করে এখন ক্যাফে বসানো হয়েছে। Adjacent to the cafe, a children's play area has been added. এবং এই ক্যাফের সাথে আরেকটা কি তৈরি করা হয়েছে, চিলড্রেন্স প্লে এরিয়া, বাচ্চাদের জন্য একটি খেলার জায়গা তৈরি করা হয়েছে। Providing a space specifically for young visitors, another notable changes in the southeast corner where a pond of water plant, যেখানে একটি pond of water plant, যেখানে একটি ছোট পুকুর ছিল সেটা পরিবর্তন করে কি করা হয়েছে, was previously located there has been replaced by a modern water feature near the newly added entrance to an underground car park. এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কের পাশেই নিচে যে এন্ট্রেন্সটা রয়েছে আন্ডারগ্রাউন্ড কার পার্কের, তার পাশে কি করা হয়েছে, নতুন একটি ওয়াটার ফিচার নিয়ে আসা হয়েছে। ইমপ্রুভিং অ্যাক্সেসিবিলিটি টু দি কার পার্ক, অ্যাডিং এ ভিজুয়াল অ্যাট্রাকশন, মানে এই ভিজুয়াল, এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্ক তো একটা নতুন একটা পরিবর্তন, যার ফলে কি হয়েছে, কার পার্কের সুযোগ বেড়ে গেছে, তারা অন্যরা এসে ওখানে নিচে কার পার্ক করতে পারছে। The existing rose gardens on the both upper left side, right sides have been preserved, maintaining part of the park's original design. একটি রোজ গার্ডেন আমরা দেখেছি যেটা আনচেঞ্জড, পরিবর্তন হয়নি, সেটা থেকে গেছে। এমন একটা জিনিস কি জন্য রাখা হয়েছে, পার্কের অরিজিনাল ডিজাইনের কিছু বৈশিষ্ট্য রেখে দেওয়ার জন্য এই রোজ গার্ডেনটা রেখে দেওয়া হয়েছে। সিম্পল, শেষ। এভাবে এতটুকুই যথেষ্ট আমাদের একটা রাইটিং টাস্ক 1-এর জন্য, এর বেশি আমাদের দরকার নেই। তো তাহলে আপনারা যদি এই সিম্পলভাবে একটা রাইটিং টাস্কটা লিখেন, এবং আমি যেভাবে স্ট্রাকচার ফলো করে লিখেছি, আমি যেভাবে ওয়ার্ডসগুলো ইউজ করেছি, যে ভোকাবুলারিগুলো ইউজ করেছি, ম্যাপসের যে ডিটেইলসগুলো ইউজ করেছি, আপনারা যদি এইভাবে সেমভাবে লেখার চেষ্টা করেন, অবশ্যই 8+ স্কোর করা সম্ভব। তো আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। Like and subscribe to my channel and press the bell icon for notifications.